প্রিয় ছাত্রছাত্রীরা, আমি নতুন আরেকটি এই ক্রস থেকে জেনেটিক্স থেকে আরেকটি ক্রস তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা এই চ্যাপ্টারের শেষ ক্রস। তোমাদের মধ্যে যদি কেউ অন্য কোনো ক্রস তোমাদের থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, আমি সেটা তুলে দেখিয়ে দেবো। আচ্ছা দেখো, বংশগতি এবং সাধারণ কয়েকটি জিনগত রোগ, এখান থেকে জিনগত রোগ আমরা অনেকগুলো ক্রস করেছি। এটি হচ্ছে গিনিপিগের মধ্যে সংকরণের ক্ষেত্রে একটি ক্রস। প্রশ্নটা আগে পড়ে নিই, তারপরে আমরা এটি ব্যাখ্যা করে বোঝাবো। একটি কালো অমসৃণ গিনিপিগের সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত সাদা মসৃণ গিনিপিগের সংকরায়ন ঘটানো হলো। F1 জন্তুতে যে সন্তান সৃষ্টি হবে তাদের গায়ের রং 50% কালো এবং 50% সাদা। এটা যেমন একটা হবে, ঠিক তেমনিভাবে গায়ের রং 50% অমসৃণ এবং 50% মসৃণ। এটা হতে গেলে পিতামাতার জিনোটাইপ কী হবে? F1 জন্তুতে, এই কথাটা ভাবো, এইখান থেকে ভাবো, F1 জন্তুতে যে সন্তান সৃষ্টি হবে তাদের গায়ের রং 50% কালো এবং 50% সাদা। আচ্ছা দেখো, আমি যদি এখানে আমি আনসারটা করছি, দেখো প্রত্যেকে F1 জন্তুতে, এখান থেকে কথাটা লিখি আমরা। এই যে F1 জন্তুতে যে সন্তান সৃষ্টি হবে তাদের গায়ের রং 50% কালো 50% সাদা। এটা হতে গেলে কি হবে দেখো, F1 জন্তুতে যে অপত্য হবে, F1 জন্তুতে অপত্যের গায়ের রং, অপত্যের গায়ের রং, আমি আগে এই দুটোকে আলাদা করে নিতে হবে। গায়ের রং 50% কালো হচ্ছে এবং 50% সাদা। আচ্ছা এই যে এটা যদি আমি দেখাই, কারণ কোন ক্রস করলে 50% কালো হবে, কালো মানে এটা হবে, এবং 50% সাদা এটা হতে পারে। কোন ক্রসের ফলে এটা হতে পারে? এবার আমি যদি বলি যে এই কোন ক্রসের ফলে হতে পারে, এরকম ক্রস তো আমি এটার সঙ্গে যদি আমি এটা করি তাহলে তো এটা আসতে পারে না। তাহলে কোন ক্ষেত্রে এখানে 50% কালো হবে? এই কালোটা নিশ্চয়ই শঙ্কর কালোই হবে। অর্থাৎ এই শঙ্কর কালো না হলে এই ক্রসটা হবে না। এক্ষেত্রে দেখো, শঙ্কর কালো সঙ্গে যদি বিশুদ্ধ সাদা গিনিপিগের ক্রস করানো হয় তাহলেই কিন্তু এটা হতে পারে। অর্থাৎ 50% সাদা 50% কালো। তার মানে অপত্য জন্তুতে, F1 জন্তুতে অপত্যের গায়ের রং এই 50% কালো এবং 50% সাদা তখনই সম্ভব, তখনই সম্ভব যখন ক্রসটি হবে। এই যে ক্রসটি কি হবে, তাহলে ক্রসটি হবে এইটা। কোনটা না, একটা শঙ্কর কালোর সঙ্গে বিশুদ্ধ সাদার যখন সংকরায়ন ঘটানো হবে তখন এইখানে দেখো 50% এটা কি হয়েছে, 50% এই যে কালো, এটা কিন্তু কালো হয়েছে, আর 50% সাদা হয়েছে। তাহলে 50% কালো এবং 50% সাদা তখনই সম্ভব যখন শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটানো হবে। এইবার আমরা পরেরটা দেখি। একই রকমভাবে গায়ের রং 50% অমসৃণ এবং 50% মসৃণ হতে গেলে ক্রসটি কী হবে? আবার আমরা লিখব যে F1 জন্তুতে অপত্যের
F1 জনত্বে অপত্যের, এখানে কিন্তু লোম বা গায়ের রোম কেমন হবে বলেছে 50% অমসৃণ এবং 50% মসৃণ। এই যে 50% অমসৃণ এবং 50% মসৃণ তখনই সম্ভব যখন ক্রসটি হবে। এবার ক্রসটি কি হবে দেখো, ঠিক একই রকম ভাবে আমরা জানি যে অমসৃণ এটি হচ্ছে প্রকট জিন, অর্থাৎ ক্যাপিটাল দুটি আর এর সঙ্গে আমরা গুণ করতে পারি, কিন্তু এক্ষেত্রে ক্যাপিটাল নেব না। একইভাবে সংকর অমসৃণের সঙ্গে আমরা বিশুদ্ধ মসৃণ হচ্ছে ছোট হাতে দুটি আর, এদের ক্রস করলে আমরা নিশ্চয়ই 50% অমসৃণ এবং 50% মসৃণ। তাহলে 50% অমসৃণ এবং 50% মসৃণ গিনিপিগ পাবো। তাহলে এবার আমরা বলতে পারি যে পিতামাতার জিনোটাইপ কি হবে। তাহলে কালো অমসৃণ গিনিপিগের জিনোটাইপ আমরা লিখতে পারি, এটা হচ্ছে পি জনন মানে প্যারেন্টাল জেনারেশন, পি জনন পিতা মানে পি জনন পুরুষ গিনিপিগের জিনোটাইপ, পিতা মানে পুরুষ। এই পি জনন গিনিপিগের জিনোটাইপ, যাকে একজনকে পিতা ধরতে হবে, একজনকে মাতা ধরতে হবে। হ্যাঁ, কোনটা পরে? ও, এটার পরে তো ছোট হাতে। হ্যাঁ, ঠিক বলেছে। কি হয়েছে কেন? হ্যাঁ, ঠিকই বলেছে। এখানে আমি একটু ভুলে গেছিলাম, এখানে নিশ্চয়ই শঙ্কর, এখানে বি হবে না, শঙ্কর, এটা হচ্ছে শঙ্কর অমসৃণ, আর এটা হচ্ছে মসৃণ। মসৃণ হচ্ছে বিশুদ্ধ মসৃণ। আচ্ছা, এখানে পি জনন গিনিপিগের জিনোটাইপটা কি হবে দেখো, পি জনন গিনিপিগের জিনোটাইপ হবে, আমি একটা লিখতে পারি যে একটা হবে নিশ্চয়ই এটা কালো অমসৃণ, কালো এবং অমসৃণ কি হবে, তোমরা লেখো। আর একটা হচ্ছে কালো অমসৃণ গিনিপিগের জিনোটাইপ, আর একটা হচ্ছে কালো এবং অমসৃণ কেন লিখছি, কালো এবং অমসৃণ গিনিপিগের জিনোটাইপ এবং সাদা এবং মসৃণ গিনিপিগের জিনোটাইপ। এই দুটো লিখে আমাকে দেখাও। পি জনন গিনিপিগের জিনোটাইপ কালো অমসৃণ, এই যে কালো এবং অমসৃণ গিনিপিগের জিনোটাইপটা কী হবে? আবার বলছি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত সাদা মসৃণ, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে কালো অমসৃণ। এখান থেকে বলো কালো কোনটা? নিশ্চয়ই এটা কালো। আর অমসৃণ কোনটা? এটা হচ্ছে অমসৃণ। তাহলে দুটোকে একসঙ্গে আমরা যদি যোগ করি তাহলে কী হচ্ছে দেখো, এই কালো আর হচ্ছে অমসৃণ গিনিপিগের জিনোটাইপ পেয়েছি। এবার বলছি সাদা মসৃণ, সাদা মানে এইটা লিখছি, এটা সাদা, আর মসৃণ মানে হচ্ছে এটা, তার মানে আমাদের উত্তরটা এটাই হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এইটুকু উত্তর, যে জিনোটাইপটা চেয়েছে আর কিছু নাই। একজন
তার মানে এই যে পিতামাতার জিনোটাইপ নিশ্চয়ই আমরা বলতে পারি কালো অমসৃণকে পিতা ধরতে পারি বা একেও পিতা ধরা যায়, অর্ডিনারি যেটা তোমার ইচ্ছা। তাহলে পি গিনিপিগের জিনোটাইপ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? এটা একটু কঠিন। আচ্ছা, আমি একটা ক্রস দিই, তুমি তো ছিলে না, একটা ক্রস দিয়েছিলাম, তুমি কি বাড়িতে করেছো সেটা? ক্রসটা ছিল, ক্রসটা কি জন্য ছিল? আচ্ছা, খাতাটা দেখো কি ছিল, আমি পড়ে দেখি, পড়ে দেখি। আচ্ছা, ওদের আমি বুঝিয়ে দিয়েছি যেটা। দেখো, এটা হচ্ছে এটা এটা ওরা করেছে পিতামাতার জিনের প্রকৃতি কিরূপ হলে পিতামাতার, এটা বলছে পিতার মাতার জিনোটাইপ জিজ্ঞাসা করেছে। 50% পুত্র, 50% পুত্র স্বাভাবিক, আর 50% কেমন হবে? 50% বর্ণান্ধ। এটা বলেছে পিতা পুত্রদের ক্ষেত্রে 50% স্বাভাবিক এবং 50% বর্ণান্ধ এবং 100% কন্যা স্বাভাবিক। 100% কন্যা স্বাভাবিক। তাহলে বলছে পিতা আর মাতা এদের জিনোটাইপ কি হবে, এই প্রশ্নটা করেছে। প্রশ্নটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। পুত্রদের 50% স্বাভাবিক এবং 50% বর্ণান্ধ, কন্যাদের 100% স্বাভাবিক। তাহলে পিতামাতার জিনোটাইপ কি হবে? একদম তোমাকে অনন্যাকে ভালো করে, অনন্যা না অন্তরা, অন্যদিকে মন দিচ্ছ খাতা, তুমি এইদিকে তাকাও। বলছে এইটা ভাবো আগে, 50% পুত্র স্বাভাবিক, 50% বর্ণান্ধ। 50% পুত্র স্বাভাবিক, 50% বর্ণান্ধ। আচ্ছা, 50% স্বাভাবিক আর 50% বর্ণান্ধ পুত্রদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম কে দেয়? মা। তাহলে এই যে পুত্রদের ক্ষেত্রে একটা এক্স থাকে একটা ওয়াই থাকে, এই ওয়াই এক্স ক্রোমোজোম কে দেয়? মা দেয়। তাহলে মা যদি স্বাভাবিক হতো তাহলে পুত্ররা সবাই স্বাভাবিক হতো, তাহলে মা তো স্বাভাবিক হতে পারে না। মা যদি বর্ণান্ধ হতো তাহলে সকল পুত্র বর্ণান্ধ হতো, সেটাও তো হতে পারে না। তাহলে কি হবে? আর একটা অপশন আছে আমার কাছে হাতে, সেটা হচ্ছে মা বাহক অবস্থায় বর্ণান্ধতার জিন বহন করলেই, কি বললাম, মা মা বাহক অবস্থায় বর্ণান্ধতার জিন বহন করলেই, বাহক অবস্থায় মা বাহক অবস্থায় বর্ণান্ধতার জিন বহন করলে, বাহক অবস্থায় মানে হেটেরোজাইগাস অবস্থায় বর্ণান্ধতার জিন বহন করেছে, তাহলেই কিন্তু 50% পুত্র 50% পুত্র স্বাভাবিক হবে আর 50% পুত্র বর্ণান্ধ হবে। কি বুঝতে পেরেছি? তাহলে মায়ের জিনোটাইপ পেয়েছি। কি বলবো বলো তো? 50% পুত্র স্বাভাবিক এবং 50% পুত্র হওয়া তখনই সম্ভব যখন মায়ের জিনোটাইপ মা বাহক অবস্থায় বর্ণান্ধতার জিনটি বহন করছে, অর্থাৎ মায়ের জিনোটাইপ এটা। বুঝতে পেরেছি? নেক্সট, কন্যারা স্বাভাবিক। কন্যাদের ক্ষেত্রে কন্যাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, একটি বাবার কাছ থেকে আসে আর অপরটি মায়ের কাছ থেকে আসে। তাই পিতা স্বাভাবিক থাকলে কন্যারা স্বাভাবিক থাকবে। এক্ষেত্রে পিতা কেমন হবে? পিতা বলো, পিতা এক্স সি প্লাস ওয়াই, পিতা স্বাভাবিক হবে। কি বুঝতে পেরেছি? তাহলে এই ক্রসটাও বাড়িতে কন্যাদের ক্ষেত্রে বুঝলাম, কন্যাদের অর্ধেক বাহক থাকবে, ক্রস করে দেখবে। যেহেতু মা এখানে এই যে দেখো মায়ের একটা এক্স ক্রোমোজোম, এখানে যে দুটো এক্স ক্রোমোজোম আছে, দেখো এখানে যখন আমি ক্রস করবো তাহলে মায়ের ক্ষেত্রে এই যে এই এক্স ক্রোমোজোমের সঙ্গে এই এক্স ক্রোমোজোমের সঙ্গে এই এক্স ক্রোমোজোম একবার গুণ হবে,
এই এক্স ক্রোমোজোমের সঙ্গে এই এক্স ক্রোমোজোম আরেকবার গুণ হবে, তখন অর্ধেক না বাহক হবে। বাহক হলেও তো সে স্বাভাবিক থাকে, বাহক হলেও সে কি থাকে, বাহক হলেও সে স্বাভাবিক থাকে। আমরা এই ক্রসটা করতে পেরেছি। আমরা আচ্ছা সোমবারটা না, যেমন সোমবারে আমি একটু অসুবিধা হয়ে যাবে, যেমন তোমরা অন্য একটা দিন ঠিক করো। হ্যাঁ বুধবারে বিকেলে তোমার তো সময় হবে। আর হ্যাঁ, এবার ওর সঙ্গে কথা বলে আমি বলে দেবো। তুমি আর কি, তুমি আর দুজনই, আর তো কেউ নেই ওই ছেলেটি, ও তো একদিন আসে আবার আসা বন্ধ করেছে, মানে আবার কবে আসবে তা ঠিক নেই। আচ্ছা আমরা অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টার শুরু করছি। অভিব্যক্তি এবং অভিযোজন। আচ্ছা অভিব্যক্তি অভিযোজন এই চ্যাপ্টারের মার্কসটা একটুখানি ডিভিশনটা একটু আমরা দেখে নিই। সম্ভবত 14 মার্কস আছে। হ্যাঁ 14 মার্কস, 3, 6, 3, 4, 2, 5। আচ্ছা এখানে অভিযোজন অভিব্যক্তি আমরা এই চ্যাপ্টারের থেকে যেহেতু আমি একটা কোশ্চেন করে আমি আর ভিডিও করবো না, কারণ হচ্ছে এখান থেকে কেউ আমাকে যেহেতু জিজ্ঞাসা করেনি। জননের চ্যাপ্টারে 2-1 জনে আমাকে বলেছিল, তাই আমি জননের চ্যাপ্টারটা পুরো দিয়েছি। এখানে অভিযোজন অভিব্যক্তি থেকে আমি একটা প্রশ্ন লিখব, তারপরে আচ্ছা মার্কস ডিভিশনটা একটু লিখে দিই। মার্কস ডিভিশনটা কি আছে দেখো, সব থেকে এটা হচ্ছে এমসিকিউ কটা থাকে, এমসিকিউ থাকে 3টে থাকে। 1 নম্বরে 3টে থাকে, 3 নম্বর। ভেরি শর্ট অ্যান্সার এখানে থাকবে 2টি, 2 নম্বর করে 4 নম্বর থাকবে। শর্ট অ্যান্সার মানে 2 নম্বরে এটা কটা থেকে 4, 3, 4, 2 একটাই থাকে। এখানে 2 নম্বরের একটি থাকবে এবং 2 নম্বরের 2 নম্বর, আর লং অ্যান্সার থাকে একটি 5 নম্বরের থাকবে। যদি ওটা ভেঙে দেয় তাহলে টোটাল মার্কস এখানে থাকে হচ্ছে 14। তাহলে এই চ্যাপ্টার থেকে 14 নম্বর থাকবে, 5 আর 2 7 আর 7 14। আমরা একটা অভিব্যক্তি একটা সংজ্ঞা আমরা লিখব। অভিব্যক্তি কাকে বলে? প্রথমে আমরা অভিব্যক্তি লিখব। অভিব্যক্তি দেখো,
দেখো আচ্ছা একটু একটু বলে নিই আমরা। এই যে অভিব্যক্তি চ্যাপ্টার, অভিব্যক্তি আর অভিযোজন। অভিব্যক্তি মানে ক্রমবিকাশ, তোমরা আগে 9 খানিকটা জেনেছো। অভিব্যক্তি মানে ক্রমবিকাশ, অর্থাৎ একটি সরল জীব থেকে কিভাবে পৃথিবীতে জটিল জীবের আবির্ভাব ঘটেছিল তারই যে ক্রমবিকাশ, সেটাই হচ্ছে অভিব্যক্তি। আমরা জীব বিবর্তন বা অভিব্যক্তি সম্বন্ধে আমরা আজকে জানব। যে পদ্ধতিতে একটা সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব ঘটে তাকে অভিব্যক্তি বলে। যেমন অভিব্যক্তির মাধ্যমে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির সৃষ্টি হয়েছে এবং অভিযোজনের মাধ্যমে তারা প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। এবং তোমরা ক্লাস 9-এ এটা সম্বন্ধে পড়েছো কীভাবে জীবের জীবনের সূত্রপাত ঘটেছিল, তার মতবাদ ওপারিন এবং হ্যান্ডেল দিয়েছিলেন। এই বইতেও তোমাদের ক্লাস 10-এও তোমাদের এটা আছে। কেমন, সেটাই আজকে আমরা। হ্যাঁ বলো, কে গেছে? ও হয়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে এটা শুরু করি। আমরা দেখো, অভিব্যক্তি মানে একটি ক্রমবিকাশ, আমি বলেছি। দেখো, যে পদ্ধতিতে সরল জীবগোষ্ঠী থেকে ধারাবাহিক প্রক্রিয়ায় যে পদ্ধতিতে সরল জীবগোষ্ঠী থেকে ধারাবাহিক প্রক্রিয়ায় জটিল জীবের আবির্ভাব ঘটেছে তাকে অভিব্যক্তি বা জীব বিবর্তন বলে। তাহলে সরল জীবগোষ্ঠী থেকে ধারাবাহিক প্রক্রিয়ায় জটিল জীবের আবির্ভাব ঘটেছে তাকে জীব বিবর্তন বা অভিব্যক্তি বলে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটা, এরপরে আমি আরও কয়েকটা সংজ্ঞা আমি লিখবো। আজকে একটা সাধারণ ধারণা দিলাম, আমি আজকে লিখবো আরেকটা প্রশ্ন লিখি, তাহলে কীভাবে সরল জীবগোষ্ঠী থেকে জটিল জীবের আবির্ভাব ঘটেছে এটা সম্বন্ধে আমি জীব বিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আমরা এটা লিখবো। এটা 3 নম্বর থাকে। লেখো, প্রশ্নটা হচ্ছে জীব বিবর্তনের ধারাবাহিক পর্যায়ক্রমিক লেখো, জীব বিবর্তনের পর্যায়ক্রমিক ধাপগুলি
শব্দ চিত্রের মাধ্যমে দেখাবো। শব্দ চিত্রের মাধ্যমে দেখাবো। এটা তোমাদের বইতে যেভাবে আছে আমি একটু আলাদা করে লিখব। এটা সম্ভবত 3 নম্বর অনেকবারই দিয়েছে। দেখো, প্রথমে হচ্ছে পৃথিবী সৃষ্টি হয়েছিল। প্রথমে পৃথিবী সৃষ্টি হয়েছিল। এবার এই তীর চিহ্ন এখানে দেবে। পৃথিবী সৃষ্টি হয়েছে কিভাবে, এখানে তোমরা লিখবে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে। জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, কেমন? নেক্সট, এবার দেখো জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে পৃথিবী সৃষ্টি হয়। এবার হচ্ছে জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি কিভাবে হয় দেখো, জীবনের উৎপত্তি হয়েছিল প্রোটোসেল থেকে। এটা লেখো তোমরা, প্রোটোসেল থেকে। নেক্সট দেখো, এরপরে পৃথিবীতে এককোষী জীবের উৎপত্তি হয়েছিল। এককোষী জীবের উৎপত্তি হয় বা সৃষ্টি হয়। এই এককোষী জীবের উৎপত্তি কোথা থেকে হয়েছিল, এটা কিন্তু তোমরা এপাশে লিখবে যে অবায়ুজীবী ব্যাকটেরিয়া থেকে। অবায়ুজীবী ব্যাকটেরিয়া, অবায়ুজীবী ব্যাকটেরিয়া থেকে, অবায়ুজীবী ব্যাকটেরিয়া থেকে। নেক্সট দেখো, অবায়ুজীবী ব্যাকটেরিয়া থেকে এটা তৈরি হয়েছিল। এরপরে বহুকোষী জীবের নয়, কিন্তু এরপরে তোমরা লিখবে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষকারী, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগের সূচনা। অক্সিজেন ত্যাগের সূচনা। এবার এটা কি লিখবে, এটা লিখবে পরিবেশে অক্সিজেন এর বিবর্তন। পরিবেশে অক্সিজেনের বিবর্তন। এরপরে দেখো বহুকোষী জীবের উৎপত্তি। তাহলে এককোষী আর বহুকোষীর মাধ্যমে, তারপরে এখানে এখানে একটা কথা লিখে রাখো, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। যারা অক্সিজেন তৈরি করতে পারলো, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। এবার দেখো বহুকোষী জীবের উৎপত্তি। বহুকোষী জীবের উৎপত্তিটা দেখো, এটা কোথা থেকে তৈরি হয়েছিল। এই যে এককোষী জীব যারা তৈরি করলো হলো, এই এককোষী এই জীবের উপনিবেশ গঠনের মাধ্যমে, উপনিবেশ গঠনের মাধ্যমে, এককোষী জীবের উপনিবেশ গঠনের মাধ্যমে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছিল। এরপরে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হল। মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব। মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব কোথা থেকে হলো না, মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব এটা হয়েছিল অমেরুদণ্ডীর গঠন অনুসারে।
অমেরুদণ্ডী প্রাণীর গঠন অনুসারে, তাহলে অমেরুদণ্ডী প্রাণীর গঠন অনুসারে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হলো। এরপরে ডাঙায় উদ্ভিদের বিবর্তন। ডাঙায় উদ্ভিদের বিবর্তন। ডাঙায় উদ্ভিদের বিবর্তন। ডাঙায় উদ্ভিদের বিবর্তন কিভাবে হয়েছিল দেখো। ডাঙায় উদ্ভিদের বিবর্তন মানে হচ্ছে জল থেকে ডাঙায় স্থানান্তর। জল থেকে, এটা কিন্তু একটা জল থেকে ডাঙায় স্থানান্তর ঘটল। জল থেকে ডাঙায় স্থানান্তর ঘটল, এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এটা অনেক বহুবার দিয়েছে, 3 নম্বর দেয় তোমাদের বইতে, কিন্তু এই ডান দিকের অংশটা অনেক জায়গায় লেখা নেই, কোনো বইতে লেখা নেই। এটা লিখবে, তাহলে তুমি 3 নম্বর পাবে, না দেবে না তোমাকে। এবার দেখো, এই যে পর্যায়ক্রমে এইভাবে এসেছিল, এইভাবে লিখতে হবে তোমাদের। 3 নম্বরে। আচ্ছা, ডাঙায় উদ্ভিদের বিবর্তন। এইবার দেখো 4 পে মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তন, আবির্ভাব লেখো। 4 পে মেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাব মানে হচ্ছে চতুষ্পদী উন্নয়ন। চতুষ্পদী উন্নয়ন হলো মানে চারটি পা যুক্ত মেরুদণ্ডী প্রাণীদের সৃষ্টি হলো। এরপরে দেখো, সরীসৃপ, এরপরে দেখো উভচর, সরীসৃপ, পক্ষী, এবং স্তন্যপায়ী প্রাণী সৃষ্টি হলো ক্রমান্বয়ে। তাহলে এটা নিশ্চয়ই জীব বিবর্তনের যে পর্যায়ক্রমিক ধাপ একটা শব্দচিত্রের মাধ্যমে দেখাতে হবে। প্রথমে হচ্ছে পৃথিবী সৃষ্টি মুখস্থ করে ফেলবে, জীবনের উৎপত্তি, এককোষী জীবের উৎপত্তি, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন থেকে সূচনা, বহুকোষী জীবের উৎপত্তি, মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব, ডাঙায় উদ্ভিদের বিবর্তন, 4 পে মেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাব, এবং তারপরে ক্রমান্বয়ে উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়েছিল। তাহলে এটা একদম মুখস্থ করে ফেলবে। আমরা এই পর্যন্ত আমরা ভিডিওটা করছি, এরপরে আমি আর ভিডিও দিচ্ছি না ইউটিউবে, কারণ আর অনেকে রিকোয়েস্ট করেনি, এই জন্য আমি দেবো না। আজ এই আমি এটা বন্ধ করছি।